নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ কিছু খবর। অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি বোমাবাজি। ভাটপাড়ার বাড়ির মজদুর ভবনে ইট বোমা গুলি নিয়ে দুষ্কৃতীরা হামলার অভিযোগ উঠেছে। বোমার আঘাতে আহত হয়েছেন প্রাক্তন সাংসদ। ঘটনার জেরে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় ছড়ায় উত্তেজনা। পুজোর মুখেই ফের উত্তপ্ত জগদ্দল। শুক্রবার সকালে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ভাটপাড়ার বাড়িতে চলল ইট বোমা গুলির হামলা। বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিংও, তবে তিনি আপাতত বাড়িতেই রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। অর্জুন সিং এর অভিযোগ, পুলিশের সামনেই চলেছে গুলি বোমাবাজি। শুক্রবার সকালে হামলার সময় তিনি বাড়ির দোতলায় ঘুমোচ্ছিলেন। তিনি জানান, বাইক নিয়ে বাড়ির সামনে আসে একদল দুষ্কৃতী। আচমকাই তারা বোমাবাজি করতে শুরু করেন। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। বোমার গুলির আওয়াজেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন অর্জুন সিং। সেই সময় বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগে তার পায়ে। ভাটপাড়া তৃণমূল নেতা নমিত সিং এবং তার 20 থেকে 25 জন সঙ্গী মিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। যদিও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিং এর অভিযোগকে খারিজ করেছেন। তার কথায়, আমি তো শুনেছি অর্জুন সিং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এলোপাথারি গুলি চালিয়েছেন, নিজে বোমাবাজি করেছেন। ওর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। এখন বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে ঝগড়া করছেন, নিজের হাতে গুলি চালাচ্ছেন। প্রসঙ্গত, এর আগে 2021 সালেও অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে হামলা বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ। বিজেপি নেতা অর্জুনের অভিযোগ ছিল, ভবানীপুরের উপনির্বাচনে দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালনের কারণেই ওই হামলা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাত্রিবেলায় হাসপাতালের হাউস স্টাফ এবং তৃণমূল নেতা আশিস পান্ডেকে গ্রেপ্তার করেছিল সিবিআই। শুক্রবার তাকে আদালতে হাজির করানো হয়। 3 দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে আশিস পান্ডেকে। শুক্রবার সকালে তাকে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করা হয়। শুক্রবারে আদালতে সিবিআই জানিয়েছে, হাউস স্টাফ হওয়ার যোগ্যতাই নেই আশিস পান্ডের। সন্দীপ ঘনিষ্ঠ হওয়ার জেরেই নাকি হাউস স্টাফ হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে আদালতে মধুচক্র চালানোর অভিযোগও তুলেছেন সিবিআই আধিকারিকরা। এখানেই শেষ নয়, সিনিয়রদের ওপর রীতিমতো দাপট দেখাতেন তিনি। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের নাম প্রকাশের জের কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। এই মামলা শুনানি নিয়ে কোনো রকমই বাধা নেই জানিয়েছেন মামলাকারী আইনজীবী। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পটনায়কের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ভয়ঙ্কর কাণ্ড মহারাষ্ট্রে। ধাঙ্গর সমাজের সংরক্ষণের বিরোধিতায় সচিবালয়ের 3 তলা থেকে ঝাঁপ দিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরওয়াল। পাশাপাশি ঝাঁপ দিলেন বিজেপির আদিবাসী সাংসদ হেমন্ত সাবরা এবং বিধায়ক কিরণ লাহামাতে সহ আরো অনেকজনই। সচিবালয় থেকে নির্মীয়মান বিল্ডিং এর নিচে নিরাপত্তা স্বরূপ বিছিয়ে রাখা জালে আটকে যান তারা। শেষে তাদের উদ্ধার করে পুলিশ। শারদীয়ার প্রতিপদে উদ্বোধন হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, তাপস রায়, সজল ঘোষ সহ প্রমুখ। মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে, পুষ্পার্ঘ দিয়ে মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ, শ্রী তাপস রায় এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমি দিদিদেরও অনুরোধ করবো আপনারা মায়েদের পুষ্পার্ঘ অর্পণ করুন।
আমাদের সকলের একটাই প্রার্থনা হবে, মা যেন এবারে অভয় শক্তি হিসাবে পশ্চিমবাংলার ওষুধদেরকে ধ্বংস করার শক্তি দেন। তোমার মুখে আমার সমাজ আঁকলো নিজের ছবি, কলমখানা নামিয়ে রেখে ভাবতে বসে কবি। কোন সত্যি লুকোবে সে, কে মেলাবে ছন্দ, সব কবিতা সত্যি বলার রাস্তা আছে বন্ধ। তোমার মুখে আমার ছবি, ভিন্ন তিলোত্তমা, আমি আমরা মিলেই সমাজ, না করো না ক্ষমা, করবো না কেউ ক্ষমা, করবো না কেউ। কে বলেছে পুজো থেকে বিরত থাকতে? আরে আমরা সাচ্চা হিন্দু, আমরা পঞ্জিকা শাস্ত্র মতে পুজো করব। আমরা তৃণমূলের মতো উৎসব করি না। আমরা পিতৃপক্ষে কাঁচি নিয়ে যাই না। উনি শ্রীভূমিতে গেছিলেন, ঠেলায় পড়ে উদ্বোধন না করে পালিয়ে এসছেন। কয়েক বছর ধরে পুজো তো বাড়বেই, পুজো বাড়বে। হিন্দুরা এক হচ্ছে। 26-এ ওপার বাংলায় যা করছে তার বদলা এখানে হবে। হিন্দু সরকার হবে, শুনে রাখুন, লিখে রাখুন, হিন্দু সরকার হবে এখানে। এই জন্য গণপতি উৎসব আর মহারাষ্ট্র নয়, বাংলাতে হয় 30,000 গণপতি পুজো। রামনবমী উত্তরপ্রদেশের নয়, এখন পশ্চিমবঙ্গে। শুনে রাখুন তৃণমূল, ছট পুজো বিহারীদের নয়, আমাদের বাড়ির মা বোনেরাও সূর্য প্রণাম করেন, উপবাস রাখেন। সব কালচার শেষ। जो बांटेगा वो काटेगा। হিন্দু হিন্দু ভাই। বন্যা ও বর্গীদের হাত থেকে সুন্দরবনবাসীকে রক্ষা করতে জমিদার ভগীরথ ঘোষ সূচনা করেছিলেন দুর্গাপুজোর। ৩০৬তম বর্ষে পদার্পণ করল ঘোষ বাড়ির দুর্গাপুজো। জমিদারি আজ আর নেই, তবে নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে মা দুর্গার আরাধনা। তিনশো 5 বছরের পুজো ঘোষবাড়ি। বন্যা ও বর্গীদের হাত থেকে সুন্দরবনবাসীকে রক্ষা করতে জমিদার ভগীরথ ঘোষ একসময় সূচনা করেছিলেন দুর্গাপুজোর। সময়ের সঙ্গে বেড়েছে পুজোর বয়স। ৩০৬তম বর্ষে পদার্পণ করল ঘোষ বাড়ির দুর্গাপুজো। ১১৫২ সালে ভাগীরথ ঘোষ এই ঘোষ বাড়ির পুজোর সূচনা করেছিলেন। শোনা যায় সে যুগে সুন্দরবনের বিভিন্ন এলাকা প্রায়ই বন্যার কবলে পড়ত এবং বর্গীদের আক্রমণও চলত। বন্যার প্রকোপের হাত থেকে রক্ষা এবং সেই সঙ্গে বর্গীদের আক্রমণ থেকে নিজেদের প্রজাদের সকল গ্রামবাসীর সুরক্ষার্থে জমিদার ভগীরথ ঘোষ করঞ্জলি অঞ্চলে শুরু করেছিলেন দুর্গাপুজো। ১১২৫ সালে ভগীরথ ঘোষ এসে এই পুজো করে, মেদিনীপুর থেকে এসেছিল এবং তখন থেকে এই গ্রামে ধান চাল বা এই মানুষ সুখে থাকে। সেই পরিপ্রেক্ষিতে সেই সময় বর্ষা বন্যা সব লেগে থাকতো, সেই জন্যে সুখ সমৃদ্ধির জন্য ফসলের জন্য এই দুর্গার আরাধনা করেছিল। সেই থেকেই দুর্গাপুজো আজ ৩০৬ বছরে হয়েই আসছে। এই হচ্ছে ফ্যাক্ট। ঘোষবাড়ির প্রায় অধিকাংশ 75% লোকেরা কলকাতায় জীবিকার সন্ধানে চলে যায়। এখন সামান্য ২-৩ জন আছে এবং তারাও সহযোগিতা করে। সেই সহযোগিতায় এই ঘোষবাড়ির পুজো আগের মতনই চলে, তবে অনেকটা জৌলস হারিয়ে গেছে এই অনেক কারণে। জমিদারির ইনকাম নেই, যে জমিদারি আয় ছিল সেটাও স্বাধীনতার পর থেকে কমে গেছে, সরকার জায়গা নিয়ে নিয়েছে। এখন ঠাকুরের নামে যা জায়গা আছে সেই জায়গা এবং ঘোষবাড়ির প্রত্যেকেই আর্থিক সাহায্য করে এইভাবে সারা বছর শ্যামসুন্দরের পুজো এবং দুর্গা পুজো নিয়ম সহকারে হয়। শোনা যায় সেই সময় জমিদার ভগীরথ ঘোষ কুলপি সহ আশপাশের বেশ কিছু জায়গা কিনে প্রচুর ভূ সম্পত্তির মালিক হয়েছিলেন। সুবিশাল ছিল তার রাজ্যপাট, ছিল প্রজাবর্গ। দুর্গাপুজোর সময় দূর দূরান্ত থেকে সমস্ত প্রজারাই আসত জমিদার বাড়িতে। পুজোর কটা দিন প্রজাদের থাকা খাওয়ার জন্য ছিল আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা ব্যবস্থাপনা। জমিদার বাড়ির এই পুজোয় বলিদান প্রথা চলও ছিল।
বলিদানের মাংস মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করত পরিবারের সদস্য থেকে শুরু করে প্রজারা। বিশাল বিশাল উনুনে তৈরি হতো ভোগ। সময়ের সঙ্গে রাজবাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ বন্ধ হয়েছে পাঠা বলির চল। দুর্গা দালানের সামনে অনুষ্ঠিত হতো নাটক, যাত্রা, নানান অনুষ্ঠান। আজ ঘোষবাড়ির প্রবেশের মুখে বাঁদিকে তাকালেই চোখে পড়ে সেই যাত্রা দলের ভগ্নপ্রায় গ্রিন রুমের দৃশ্য। নিয়ম মেনে পুজোটা চালানো হচ্ছে এখনো, যেমন সপ্তমীর দিন নবপত্রিকা স্নান, সব কিছুই আমরা করি। মেয়েরা, বউরা, আমাদের বাইরে যারা আত্মীয় স্বজন থাকেন সবাই আসেন, খুবই মজা হয় কদিন আর কি। আর আমরা বাইরে ঠাকুর দেখতে যাই, কিন্তু এখানেই আমাদের সারাক্ষণই কেটে যায় আর কি। মানে কলকাতায় যারা আত্মীয় স্বজন সবাই আসেন, প্রত্যেকেই আসেন, যেহেতু বাড়ির পুজো। আর আমাদের রাস উৎসব হয়, সেটাও খুব বড় করে হয়। 3 দিনের রাস উৎসব। 3 দিনে একদিন রাজবেশ থাকে, একদিন ফুলের বেশ থাকে, এরকমভাবে 3 দিন আমাদের শ্যামসুন্দরের সাজানো হয় আর কি, খুব সুন্দরভাবে। তা আমাদের এই দুর্গা পুজো চলে গেলেও যে আমাদের যেটা মন খারাপ অন্য দেবী দশমী চলে গেলে, সেটা আমাদের আর খুব একটা অনুভব হয় না। এই রাসের জন্য আমাদের খুব আবার আনন্দেও থাকি। আগের মতো পুজোর সাড়ম্বর না থাকলেও বংশধরেরা এখানে নিয়ম নিষ্ঠার সঙ্গে মা দুর্গার আরাধনা করে চলেছে। দূর দূরান্তের সমস্ত আত্মীয়রা পুজোর সময় উপস্থিত হয় পরিবারে। দুর্গাপুজোর পাশাপাশি দুর্গা দালানের পাশেই রয়েছে শ্যাম সুন্দর জিউয়ের মন্দির, যেখানে নিত্য পুজোর পাশাপাশি 3 দিন ধরে সাড়ম্বরে পালিত হয় রাস উৎসব। হাই নিউজ নেটওয়ার্ক। জমিদার কৈলাসচন্দ্র মণ্ডলের হাত ধরে শুরু হয়েছিল এই মণ্ডপ বাড়ির পুজো। মাছ ধরার জালে উঠে এসেছিল দুর্গার মূর্তি, আর সেই থেকেই শুরু এই পুজোর। 234 বছরে পদার্পণ করল মণ্ডল বাড়ির পুজো। করঞ্জলির মণ্ডল পরিবারে দুর্গাপুজোর ইতিহাস আর 5টা রূপকথার গল্পের থেকে কম কিছু নয়। 234 বছরে পদার্পণ মণ্ডল বাড়ির পুজো। শোনা যায় সেই সময় প্রত্যন্ত সুন্দরবন এলাকার জমিদার কৈলাসচন্দ্র মণ্ডল সামান্য এক জেলে ছিলেন। মাছ ধরেই চলত তার সংসার। এমনই একদিন কৈলাসচন্দ্র মণ্ডলের স্ত্রী বাড়ির পাশের খালে জাল ফেলায় সেই জালে উঠে আসে এক দুর্গা মূর্তি। তারপর সেই মূর্তি পুজো করার স্বপ্নাদেশ পান কৈলাসচন্দ্রের স্ত্রী। এরপর ওই মূর্তিকে প্রতিষ্ঠা করে শুরু হয় মণ্ডল পরিবারের দুর্গাপুজো। কৈলাস মণ্ডল পূজা শুরু করেছিলেন। তার স্ত্রী জাল ফেলতে গিয়ে একটা মূর্তি পায়, সেই মূর্তি নিয়ে পূজা স্টার্ট হয়। হ্যাঁ, স্বপ্নদাসে পেয়েছিলেন, পূজা আরম্ভ হয়। জানা যায় তারপর থেকেই মণ্ডল পরিবারে ভূসম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। কুলপি সহ আশপাশের বিভিন্ন এলাকায় একটু একটু করে গড়ে ওঠে তার রাজ্যপাট। পুজোর সময় বিভিন্ন এলাকার প্রজারা ধান, চাল, চিড়ে, সবজি বস্তা ভরে পাঠাত জমিদার বাড়িতে। পুজোর 5টা দিন জমিদার বাড়িতে চলত প্রজাবর্গ থেকে শুরু করে গোটা গ্রামের মানুষের খাওয়া দাওয়া। ছিল বলি প্রথাও। এভাবেই কৈলাসচন্দ্র মণ্ডলের নাম ছড়িয়ে পড়েছিল সুন্দরবনের কুলপি সহ বিভিন্ন এলাকায়। যদিও জমিদার মারা যাওয়ার পর আস্তে আস্তে কমতে থাকে রাজ্যপাট, কমতে থাকে পুজোর জৌলুস। বর্তমানে জমিদার বাড়ির আর কোনো কিছুই সেভাবে নেই। মরচে ধরেছে বাড়ির অধিকাংশ জায়গায়, ভেঙে পড়েছে চুন সুরকির গাঁথুনি। গত 2-3 বছর আর্থিক অনটনের জন্য পুজো বন্ধও করতে হয় মণ্ডল পরিবারকে। যদিও গ্রামবাসীদের সহযোগিতায় আবারও শুরু হয়েছে মণ্ডল বাড়ির দুর্গাপুজো। মণ্ডল পরিবারের পারিবারিক পুজো হয়ে উঠেছে সার্বজনীন পুজো। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় মণ্ডল পরিবারের পুজো। পারিবারিক নিয়মে পুজোর শেষ 4টে দিন দেওয়া হয় পশু বলি। আচ্ছা, আমাদের পূজার নিয়মকানুন মহালয়ার পরের দিন থেকে প্রতিপদ থেকে কল্প বসে।
ষষ্ঠী পর্যন্ত কল্প হয়। কল্প এবার পূজা আরম্ভ হয়। আমাদের পূজায় সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী এই 4টে পূজাতে বলি হয়। এখনো পুরানো রীতি অনুযায়ী বলি হয়, পাঁটা বলি। আর আগে নবমী দিনে পুরো গ্রাম খাওয়ানো হতো, এখন আমরা পারি না। আর এভাবেই মণ্ডল পরিবারের জমিদার বাড়ির পুজো এখন হয়ে উঠেছে সার্বজনীন গোটা গ্রামের পুজো। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।